জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী একরকম হঠাৎ করেই তুরস্কের প্রতিবেশী দেশ সাইপ্রাস সফরে গেছেন। কিন্তু কেন এই সফর? এটা কি শুধু একটা কূটনৈতিক সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মাল্টি লেয়ার্ড ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি বা বহুস্তর বিশিষ্ট কূটনৈতিক বার্তা? তবে কি কাশ্মীর ইস্যুতে তুরস্ক যেহেতু পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো, তারই পাল্টা দিতে ভারত ও তুরস্কের একেবারে গা ঘেঁষে থাকা শত্রু দেশ সাইপ্রাস সফর করলো? অবশ্য আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই সফর শুধু একটা বার্তা নয়, বরং এর মাধ্যমে ভারত তুরস্ককে বুঝিয়ে দিয়েছে যে কাচের ঘরে থেকে অন্যের দিকে পাথর ছুঁড়লে তুরস্কও বিপদে পড়বে। তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো, এক, সাইপ্রাসের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক শত্রুতা কেন; দুই, এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ঠিক কী কী বার্তা দিতে চাইছে; এবং তিন, ভারত কিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের নাকের ডগায় একটা নতুন কৌশলগত ঘাঁটি তৈরি করতে চলেছে। পুরো বিষয়টা বুঝতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ এই সফরে ভারত শুধু প্রতিবাদই করছে না, বরং ইটের বদলে পাটকেল ছুটছে। তো চলুন শুরু করি ভারতের আরও একটা ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপের কাহিনী, দ্যাট ইজ মোদির সাইপ্রাস সফর। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা। আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আর যেহেতু আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজের সিট সংখ্যা খুবই কম, তাই অনেকেই নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। আর সেই হতাশা থেকে অনেকেই আরও একবার নিট পরীক্ষা দিয়ে বছর নষ্ট করবে, অথবা কোটি টাকা খরচ করে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হবে। তাদের জন্য এই ভিডিও শেষে আমি একটা সুখবর দেব, কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা দীর্ঘ সময় ধরে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার ব্যাপারে সহায়তা করে। তাই যদি আপনার ছেলে বা মেয়ে এবারে সরকারি মেডিকেল কলেজের চান্স না পায়, তাহলে আরও একবার বছর নষ্ট না করে অথবা কোটি টাকা খরচ করে বেসরকারি কলেজে ভর্তি না হয়ে তার 4 ভাগের 1 ভাগ টাকায় বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS করিয়ে আনতে পারেন। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমধ্যসাগরের দেশ তুরস্কের প্রতিবেশী এবং শত্রু দেশ সাইপ্রাসে সফর করছেন। আমরা দেখেছি কিছুদিন আগে অপারেশন সিঁদুরের সময় তুরস্ক পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় এবং ভারতকে একরকম চ্যালেঞ্জ করতে শুরু করে। সেই ঘটনার প্রেক্ষিতে তুরস্ককে কৌশলগত জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাইপ্রাস সফরটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী কি কি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ করছে সেটা জানার আগে আমাদের সাইপ্রাস দেশটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিতে হবে। দেখুন, সাইপ্রাস একটা দ্বীপ রাষ্ট্র, এটি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত। মানচিত্র দেখতে পাচ্ছেন, এই হলো সাইপ্রাস। আর এই সাইপ্রাস দেশটা তুরস্কের দক্ষিণে গ্রিস, লেবানন এবং ইসরায়েলের কাছাকাছি অবস্থিত। ভৌগোলিকভাবে এশিয়ার হলেও এটি একটা ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এটি ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে এমনিতেই দেশটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তুরস্কের শত্রু প্রতিবেশী দেশ। তাছাড়া সাইপ্রাস আজ বিশ্ব রাজনীতিতে একটা স্পর্শকাতর অঞ্চল, যেখানে ধর্ম, ইতিহাস এবং ভূরাজনীতি একসাথে জড়িয়ে আছে। কেন বলছি একথা? কারণ সাইপ্রাসের ইতিহাস একটু জটিল। খ্রিস্টপূর্ব 1400 সাল থেকে সাইপ্রাস ছিল গ্রিসের অংশ। সেই সময় থেকেই সেখানে গ্রিকরা বসবাস করতেন। ফলে আজও সাইপ্রাসে গ্রিক ভাষা, গ্রিক সংস্কৃতি আর গ্রিক ইতিহাস বেশ শক্তভাবেই কিন্তু বজায় রয়েছে। পরে 1571 সালে মুসলিম অটোমান সাম্রাজ্য সাইপ্রাসকে দখল করে নেয়, আর 1878 সাল পর্যন্ত প্রায় 300 বছর তারা এখানে শাসন করে। আর সেই সময়েই গ্রিক এবং খ্রিস্টান অধ্যুষিত সাইপ্রাসে মুসলিমদের বসতি গড়ে ওঠে, যার ফলে দ্বীপের জনবিন্যাসে পরিবর্তন চলে আসে। 1878 সালে ব্রিটিশরা অটোমানদের কাছ থেকে সাইপ্রাস কেড়ে নেয় এবং ব্রিটিশরা সাইপ্রাসে গ্রিক খ্রিস্টানদেরকে কিন্তু বেশি প্রাধান্য দিতে শুরু করে, বলা ভালো পৃষ্ঠপোষকতা করতে শুরু করে। 1925 সালে ব্রিটেন সাইপ্রাসকে তাদের উপনিবেশ ঘোষণা করে এবং ব্রিটিশরা এখানে 1960 পর্যন্ত শাসন চালায়। 1960 সালে ব্রিটেন যখন সাইপ্রাসকে স্বাধীনতা দেয়, তখন দ্বীপের জনসংখ্যা মূলত 2 ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল গ্রিক বংশোদ্ভূত জনগোষ্ঠী বা গ্রিক সাইপ্রিয়ট, যারা প্রাচীনকাল থেকেই সেখানকার বাসিন্দা এবং খ্রিস্টান ধর্মাবলম্বী
ধর্মাবলম্বী, আর অন্যদিকে ছিল তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠী বা তুর্কি সাইপ্রিয়টস, যারা অটোমান যুগে তুরস্ক থেকে এসে এখানে বসবাস করতে শুরু করেছিল। এরা মুসলিম ধর্মাবলম্বী। আর তাই স্বাধীনতার সময় সাইপ্রাসে এক ধরনের ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট হবেন একজন গ্রিক বংশোদ্ভূত ব্যক্তি, আর ভাইস প্রেসিডেন্ট হবেন তুর্কি বংশোদ্ভূত ব্যক্তি। কিন্তু এই সমঝোতা মাত্র 3 বছর স্থায়ী হয় এবং 1963 সালেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এই জাতিগত সংঘর্ষ 1974 সাল পর্যন্ত গড়ায়। শেষমেশ 1974 সালে তুরস্ক সাইপ্রাসে মিলিটারি হস্তক্ষেপ করে এবং সাইপ্রাসের উত্তরের প্রায় 37% এলাকাকে দখল করে নেয় এবং তারপরে সেখানে টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস নামে একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করে। আজ পর্যন্ত এই তথাকথিত রাষ্ট্রকে সারা দুনিয়ায় একমাত্র তুরস্কই স্বীকৃতি দিয়েছে। বাকি বিশ্ব এটিকে এখনো সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ হিসাবেই কিন্তু দেখে। তাই সাইপ্রাস দেশটা এখন মূলত সাইপ্রাসের দক্ষিণের এই বাকি অংশটা 1974 সালে বিভাজনের পরে দক্ষিণের দিকে এই এলাকাটাই এখন রিপাবলিক অফ সাইপ্রাস নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরটা হয়েছিল এই দক্ষিণ সাইপ্রাসেই। তিনি উত্তর সাইপ্রাসে যাননি, তবে সীমান্তের একেবারে গা ঘেঁষে এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যেখান থেকে বিতর্কিত টার্কিশ সাইপ্রাসের পাহাড় পর্বত পরিষ্কার দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়েই তুরস্ককে কৌশলগত একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যদি কাশ্মীর নিয়ে তুরস্ক বেশি মাথা ব্যথা করতে চায় তাহলে ভারতও তুরস্কের উত্তর সাইপ্রাস নিয়ে কৌশলগত চাল দিতে পারে। আশা করি এটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সাইপ্রাসকে এত গুরুত্ব দিচ্ছে কেন? কারণ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বর্তমানে এক ধরনের নতুন অটোমান সাম্রাজ্য তৈরি করতে চাইছে। এখন আপনারা জানতে চাইতে পারেন যে এই অটোমান সাম্রাজ্যটা আবার কি? দেখুন, অটোমান সাম্রাজ্য ছিল তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা একটা বিরাট ইসলামী সাম্রাজ্য, যা 1300 শতকের শেষের দিকে আজকের তুরস্ক অঞ্চল থেকে শুরু হয়ে প্রায় 600 বছর ধরে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপ জুড়ে বিশাল ভূখণ্ড নিয়ে বিস্তৃত ছিল। সে ছিল তুরস্কের ইতিহাসের একটা গৌরবময় অধ্যায়। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট তুরস্কের সেই প্রাচীন গৌরবকে আবার ফিরিয়ে আনতে চান, অর্থাৎ আজকের দিনে তুরস্ক এক ধরনের নতুন অটোমান সাম্রাজ্যকে তৈরি করতে চাইছেন। আর সেই লক্ষ্যেই তিনি পাকিস্তান, কাতার, হামাস এই সমস্ত ইসলামপন্থী দেশ আর সংগঠনগুলোকে নিয়ে একটা ইসলামিক জোট বানাচ্ছেন, যেটাকে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন ইসলামিক আর্ক বা ইসলামিক বলয়। এই বলয় বা আর্কের মধ্যে হামাসের মতো জঙ্গি সংগঠন আর পাকিস্তানের মতো দেশগুলোকে ব্যবহার করা হচ্ছে, যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়। অবশ্য এই জোট থেকে পাকিস্তান সবচেয়ে বেশি সুবিধা পায়, কারণ জাতিসংঘে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। আবার সামরিক সরঞ্জামও দেয় যাতে পাকিস্তান ভারতকে চাপে রাখতে পারে। এভাবেই তুরস্ক একটা ইসলামিক অ্যালায়েন্স গড়ে তুলে ভারতের মতো দেশের বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ে নামতে চাইছে। আর এই জন্যই তুরস্কের কিছু স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ এই জোটকে বলেন কাউন্টার হেজিমনিক ইসলামিক অ্যালায়েন্স, মানে একটা বিকল্প শক্তি জোট যারা ভারত এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে। তবে এখানে একটা কথা বলে নিই যে অধিকাংশ মুসলিম দেশই কিন্তু এই জোটের আওতার বাইরে এবং ভারত তাদের সঙ্গে মৈত্রী সম্পর্ক বজায় রেখে চলে। মানে বিশ্বের অনেক ইসলামিক দেশ আজ ভারতের সঙ্গে মিলে একটা আধুনিক ধর্মনিরপেক্ষ উন্নয়ন কেন্দ্রিক জোট গড়ে তুলেছে, যেখানে ধর্মের ভিত্তিতে উগ্রতা নয়, বরং অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা আর কূটনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা হচ্ছে। তবে এই পুরো পরিপ্রেক্ষিতে বুঝে নেওয়া জরুরি যে কেন ভারত সাইপ্রাসকে এত আলাদাভাবে এতখানি গুরুত্ব দিচ্ছে। দেখুন, প্রথমত সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য, আর 2026 সালে সাইপ্রাস ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট পদে বসতে চলেছে। তাই ভারতকে যদি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হয় তাহলে সাইপ্রাস হবে সেই সংযোগস্থল। তাই সাইপ্রাসের সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত জরুরি একটা বিষয়। দ্বিতীয়ত, সাইপ্রাসের যে অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন সেটা হলো জাতিসংঘ এবং পৃথিবীর সমস্ত দেশ দ্বারা স্বীকৃত একটা স্বাধীন দেশ, যার নাম রিপাবলিক অফ সাইপ্রাস। এবং এই রিপাবলিক অফ সাইপ্রাসের উত্তরে তুরস্কের দ্বারা অবৈধভাবে দখল করে রাখা একটা ভূখণ্ড, যাকে টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস বলা হয়, তার ওপরে অফিসিয়াল
টেরিটোরিয়ালি এই রিপাবলিক অফ সাইপ্রাসের কিন্তু অধিকার। এটা আমি ভিডিওর শুরুতেই কিন্তু বুঝিয়ে বলেছি। অর্থাৎ তুরস্কের সঙ্গে নিজের ভূখণ্ড নিয়ে রিপাবলিক অফ সাইপ্রাসের যে বিবাদ অলরেডি আছে, সেই বিবাদে ভারত সরাসরি রিপাবলিক অফ সাইপ্রাসের পাশে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ ভারতের এই সাইপ্রাস সফর তুরস্কের বিরুদ্ধে একটা কৌশলগত বার্তা। অর্থাৎ এই সফরের মাধ্যমে ভারত একদিকে যেমন সাইপ্রাসের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে তেমনি ইসলামিক কট্টরপন্থা এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধেও নিজের অবস্থানকে স্পষ্ট করেছে। আর তৃতীয়ত, এই সফরে সাইপ্রাস ও ভারত যৌথভাবে একটা রিজিওনাল সিকিউরিটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। পাশাপাশি সাইপ্রাসের লিমাসল এবং লারনাকা বন্দর দুটিতে ভারতীয় নৌবাহিনীর লজিস্টিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনাও কিন্তু করা হয়েছে। ভূমধ্যসাগরের এই দুই বন্দরে কিছুদিন পর থেকেই ভারতীয় নৌবাহিনী সাইপ্রাসের সাথে যৌথভাবে টহল দেবে এবং সমুদ্রের তলায় র্যাডার এবং জলের নিচের সাউন্ড সিস্টেম সোনারকে বসাবে। এর ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারতের মিলিটারি অবস্থান তৈরি হবে। শুধু তাই নয়, ভারত সাইপ্রাসকে জলের নিচে অপটিক্যাল কেবল মনিটরিং সিস্টেম দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এতে ভারত ভবিষ্যতে পূর্ব ভূমধ্যসাগরে একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক প্রেজেন্সকে তৈরি করে ফেলতে পারবে। আর চতুর্থত, ভারত ইস্ট মেডিটেরিয়ান গ্যাস ফোরামে যোগ দিয়েছে, যেখানে ইসরায়েল, সাইপ্রাস, গ্রিস এবং মিশরের মতো দেশও কিন্তু আছে। ভারত সাইপ্রাসের ব্লক 6 ও 10 নম্বর অফশোর গ্যাস এলাকায় বিনিয়োগ করার কথাও কিন্তু বলেছে। যদিও এই গ্যাস ব্লক নিয়ে তুরস্ক এবং সাইপ্রাসের মধ্যে বিতর্ক রয়েছে, কারণ তুরস্ক দাবি করে ওই এলাকাটা তার, কিন্তু আন্তর্জাতিকভাবে সেই দাবি স্বীকৃত নয়। এভাবে ভারত এই অঞ্চলকে কৌশলগতভাবে ব্যবহার করছে এবং আগামী দিনে এই অঞ্চল থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবে ভারত। যেভাবে এখন দক্ষিণ চীন সাগর থেকে ভারত চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভিয়েতনামের সাহায্য নিয়ে গ্যাস তুলে নিয়ে আসছে, এখানেও সাইপ্রাসের সাহায্য নিয়ে ভারত এই একই রকমের গেম খেলবে। পঞ্চমত, ভারত সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে ইন্ডিয়ান জিওপলিটিক্যাল অ্যান্ড ল সেন্টার গড়ে তুলেছে। এখানে সাইপ্রাসের গবেষকরা তুরস্কের আন্তর্জাতিক জলসীমায় আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করবে, যেগুলো প্রসিদ্ধ সব ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কের মুখোশ খুলে দিতে পারবে ভারত। আর ষষ্ঠত, এই সফরের আরেকটা গোপন উদ্দেশ্য ছিল কুর্দি মুক্তি বাহিনীকে শক্তিশালীভাবে গড়ে তোলা। তুরস্ক থেকে পালিয়ে এসে সাইপ্রাসে আশ্রয় নেওয়া কুর্দিদের সাইপ্রাস এবং ভারত যৌথভাবে প্রশিক্ষণ দিয়ে ভারত একদিকে যেমন কুর্দি মুক্তি বাহিনীকে শক্তিশালী করে তুলবে, তেমন অন্যদিকে একটা কুর্দি গোয়েন্দা করিডোর তৈরি করছে, যার মাধ্যমে তুরস্কের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সেল কোম্পানিগুলোর তথ্যও কিন্তু সংগ্রহ করবে ভারত। একটু বিস্তারিতভাবে বলতে গেলে, তুরস্ক বহুদিন ধরেই তুরস্কে বসবাসকারী কুর্দি জনগোষ্ঠীর ওপরে দমন পীড়ন চালিয়ে আসছে। চীন যেমন উইঘুর মুসলমানদের ওপরে দমন পীড়ন চালায়, তুরস্ক তেমনি কুর্দি জাতিগোষ্ঠীর ওপরে দমন পীড়ন চালায়। এই পরিস্থিতিতে তুরস্ক থেকে পালিয়ে আসা বহু কুর্দি সাইপ্রাসে আশ্রয় নিয়েছে। ভারত চাইছে তুরস্ক থেকে পালিয়ে আসা এবং সাইপ্রাসে আশ্রয় নেওয়া এই কুর্দিদেরকে সংগঠিত করে তাদের প্রশিক্ষণ দিয়ে একটা সশস্ত্র বাহিনী গড়ে তোলা, যাতে তুরস্কের ওপরে গেরিলা আক্রমণ চালিয়ে তুরস্ককে ভেঙে কুর্দিদের জন্য একটা স্বাধীন দেশ কুর্দিস্তান গঠন করে দেওয়া যায়। মোদ্দা কথা হলো, তুরস্ক কাশ্মীরে নাক গলাতে এলে তুরস্ক ভেঙে কুর্দিস্তান গঠন হয়ে যাবে, এটাই হলো স্পষ্ট বার্তা। সব মিলিয়ে ভারতের এই সাইপ্রাস সফরের মাধ্যমে ভারত খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে পূর্ব ভূমধ্যসাগরে ভারতের একটা নতুন ফরওয়ার্ড বেস গড়ে উঠেছে, যার নাম সাইপ্রাস। অর্থাৎ আগামীর বিশ্বশক্তি হিসাবে ভারত গোটা পৃথিবী জুড়ে নিজের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক উপস্থিতিকে শক্ত করছে। আশা করি সবটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই সাইপ্রাস সফর কি ভারতের আগামীর বিশ্বশক্তি হয়ে ওঠার দিককে নির্দেশ করছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে যেটা বলছিলাম, আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। যেহেতু ভারতের মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম
কম, তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না এবং অনেকেই কোটি টাকা খরচ করে ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে। যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণে টাকা খরচ হয় তার 1/4 টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। কিন্তু অনেকেই এই সুযোগ পায় না, কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হতে হয় সেই বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না। তাই যদি নিট পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে, তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা করে দিতে পারি। এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে বা মেয়েকে পড়াতে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশে পড়া চলাকালীন যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে ওই বিদেশ বিবয়ে কে হেল্প করবে। এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস, নিজস্ব স্টাফ রয়েছে যারা ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা করবে বা হেল্প করবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন পড়াশোনা চলাকালীন আপনার সন্তান সুরক্ষিতই থাকবে। গত 15 বছরে আমরা প্রায় 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম পিন কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নিতে পারেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। চাইলে আমাদের কলকাতার অফিসে এসে সরাসরি কথাও বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া রইল। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।